প্রজ্ঞার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর নিয়ে, অর্থাৎ সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে। এই সংবিধান সংশোধন পদ্ধতি থেকে কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে এবং মেন্সে কিন্তু অনেক কোশ্চেন আসে, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর প্রিলিতে। তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমরা অর্থাৎ যে সংবিধান সংশোধন পদ্ধতি কি, কতগুলো পদ্ধতি আছে, কোন আর্টিকেলে এটা ব্যাখ্যা করা আছে, এগুলো আলোচনা করার পূর্বে আমরা একটু যদি জানি যে কেন সংবিধান সংশোধনের প্রয়োজন হয় যে কোনো দেশেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো প্রথমেই বলি যে কোনো দেশের সংবিধান একটি বিশেষ সময় ও পরিস্থিতিতে কিন্তু তৈরি হয়। কোনো দেশের সংবিধান হলো সেই দেশের একটি নির্দিষ্ট পর্যায়ের আর্থসামাজিক ও রাজনৈতিক সম্পর্কের দলিল। যে কোনো দেশের সংবিধান একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটেই কিন্তু তৈরি হয়ে থাকে। সমাজের সমস্যা সমূহের সমাধান এবং তার সামগ্রিক উন্নতি সাধন করাই হলো সংবিধানের মূল উদ্দেশ্য। যেহেতু সময় ও সমাজ স্থিতিশীল নয়, দুটোই গতিশীল ও পরিবর্তনশীল, তাই সময়ের সঙ্গে সঙ্গে সমাজেরও পরিবর্তন ঘটে এবং সমাজের সমস্যার প্রকৃতিরও কিন্তু পরিবর্তন ঘটে। তাই কোনো সংবিধানের পক্ষেই দীর্ঘকাল ধরে অপরিবর্তিত থাকা সম্ভব নয়, এবং এই কারণেই কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। সংবিধান সংশোধন পদ্ধতি সকল রাজনৈতিক ব্যবস্থায় একই রকম হয় না। যে কোনো দেশের সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর উপরেই কিন্তু সংবিধান সংশোধনের পদ্ধতি অধিকাংশই নির্ভরশীল। যদি আমরা দেখি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা আর যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই দুটো শাসন ব্যবস্থায় কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতি এক নয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতি অনেক সহজ, কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান সংশোধন পদ্ধতি অনেক কঠিন। উদাহরণ হিসেবে কিন্তু আমরা আমেরিকা দেখতে পারি, যে আমেরিকা যেহেতু যুক্তরাষ্ট্রীয় আমেরিকার শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়, তাই আমেরিকায় কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতি অনেক জটিল। আবার যদি আমরা ব্রিটেনেরটা দেখি, তাহলে কিন্তু ব্রিটেনের শাসন ব্যবস্থা কিন্তু অনেক নমনীয়। এটা হওয়ার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান সংশোধন পদ্ধতি কঠিন হওয়ার কারণ একমাত্রই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বৈত শাসন ব্যবস্থা থাকে এবং উভয় ধরনের সরকারের মধ্যেই কিন্তু ক্ষমতার বন্টন থাকে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলোকেও কিন্তু যুক্ত করতে হয়, এই কারণে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান সংশোধন পদ্ধতি একটু কঠিন হয়। তো এরপরেই আমরা দেখি যে আমাদের প্রথম যে লাইনটা রয়েছে, যে এটা থেকে কিন্তু বহুবার ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে কোশ্চেন এসছে, যে সংবিধান সংশোধন পদ্ধতি, এটা আমাদের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তো সেটা সাউথ আফ্রিকা থেকে কিন্তু আমাদের সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে। আমরা পরের লাইনটা যদি দেখি যে কোন আর্টিকেলে এবং কোন পার্টে সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে আমাদের সংবিধানে আলোচনা করা হয়েছে, তো তখন আমরা দেখতে পাবো যে 368 আর্টিকেল 368 পার্ট 20 আর্টিকেল 368 কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরের পয়েন্টটা দেখি আমরা, যে একমাত্র পার্লামেন্টই কিন্তু সংবিধান সংশোধন করতে পারে, কোনো রাজ্য বিধানসভা কিন্তু সংবিধান সংশোধন করতে পারে না। এটা পরিষ্কার লেখা রয়েছে, এবং আর্টিকেল 368 কিন্তু সেটাই বলেছে, একমাত্র পার্লামেন্টই কিন্তু সংবিধান সংশোধন করতে পারবে। পার্লামেন্ট কিন্তু আবার সেই সঙ্গে আমাদের ফান্ডামেন্টাল রাইটসও কিন্তু সংশোধন করতে পারবে, কিন্তু কখনোই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে না। এই পার্লামেন্ট সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে এটা পরিবর্তন করতে পারবে না। এটা কিন্তু কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছে, 1973 কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছে যে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ পরিবর্তন করতে পারবে, কেবলমাত্র বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না। আমাদের সংবিধান সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয় নয়, আবার সুপরিবর্তনীয় নয়, এই দুটোর একটা মাঝামাঝি জায়গায়। অর্থাৎ আমেরিকার মতো অতটা কঠিনও নয়, আবার ব্রিটেনের মতো কিন্তু একেবারে সহজও নয় কিন্তু আমাদের সংবিধান সংশোধন পদ্ধতি। যে কোনো অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু পার্লামেন্টের যে কোনো কক্ষেই কিন্তু উত্থাপন করা যায়, এটা কিন্তু কোনো রাজ্য বিধানসভায় উত্থাপন করা যায় না। পরিষ্কার করে লেখা আছে যে সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টের যে কোনো কক্ষ, অর্থাৎ লোকসভা রাজ্যসভা যে কোনো কক্ষেই কিন্তু উত্থাপন করা যায়, কিন্তু কোনো রাজ্য বিধানসভায় উত্থাপন করা যায় না। সংবিধান সংশোধনী বিল উত্থাপন করার জন্য রাষ্ট্রপতির কোনো পারমিশনেরও প্রয়োজন হয় না।
এই সংবিধান সংশোধনী বিল যে কেউ উত্থাপন করতে পারে, পার্লামেন্টের সদস্য যে কেউ, সে রাজ্যসভার সদস্য হতে পারে, লোকসভার সদস্য হতে পারে, যে কেউ কিন্তু উত্থাপন করতে পারে। এবং প্রত্যেকটা কক্ষে কিন্তু বিলটা আলাদা আলাদাভাবে কিন্তু পাস করাতে হবে। এবং সংবিধান সংশোধনী বিল নিয়ে যদি কোনো মতবিরোধ তৈরি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অন্যান্য বিলের মতো কিন্তু সংবিধান সংশোধনী বিল নিয়ে কিন্তু কোনো যৌথ অধিবেশনের ব্যবস্থা করা নেই। যেমন আমরা যদি দেখি মানি বিল নিয়ে যদি কখনো কোনো সমস্যা হয়, উভয় পক্ষের মধ্যে কোনো মতবিরোধ হয়, তাহলে কিন্তু স্পিকারের প্রতিনিধিত্বে কিন্তু একটা জয়েন্ট সিটিং হয়। কিন্তু সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেই। আমাদের সংবিধানের 368 ধারা অর্থাৎ 368 আর্টিকেল 368 দু ধরনের মেজরিটি বা পদ্ধতির আলোচনা করেছে, যে এই পদ্ধতিতে সংবিধান সংশোধন সম্ভব। প্রথমটা হচ্ছে, একটা আছে 2/3 মেম্বার্স প্রেজেন্ট ভোটিং প্লাস অ্যাবসলিউট মেজরিটি, আর 2 নম্বর রয়েছে হচ্ছে 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং প্লাস কনসেন্ট অফ হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার। আমি না এই দুটো নিয়ে একটু পরে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই মেজরিটি 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এই মেজরিটিগুলো যদি কারোর বুঝতে অসুবিধে হয়, তোমরা প্লিজ আমাদের এর প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও। আমরা শুধুমাত্রই মেজরিটির উপরেই কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। তো তাহলে ওই ভিডিওটা দেখে নিলে কিন্তু সুবিধা হবে এটা বুঝতে। এবার বিলটা উভয় কক্ষে পাশ হওয়ার পরে রাজ্য বিধানসভাগুলোতে কিন্তু পাঠানো হয়, এবং রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পরে তারপর কিন্তু প্রেসিডেন্ট এটাকে সই করেন, এবং তখনই সেই বিলটার বিলে থাকে না, সংশোধনী আইনে পরিণত হয়। তো প্রথমে দুটো কক্ষেই কিন্তু পাশ হতে হবে। পাশ হওয়ার পরে যে ক্ষেত্রে প্রয়োজন আছে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য বিধানসভাগুলোর কাছে পাঠাতে হবে, এবং রাজ্য বিধানসভা অর্থাৎ হাফ, যতগুলো রাজ্য আছে তার অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন পেলেই কিন্তু তারপর রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করলে বিলটা আইনে পরিণত হবে। এর আগে কি হয়েছে, এর আগে 24th অ্যামেন্ডমেন্টের আগে প্রেসিডেন্ট কোনো বিলে সই না করলেও পারতেন, কিন্তু 24th অ্যামেন্ডমেন্ট 1971 সালে কিন্তু সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এই কোশ্চেনে কিন্তু আসে। এবং প্রেসিডেন্ট বিলে সই করার পরেই কিন্তু সেটা কিন্তু আইনে পরিণত হয়, তার আগে পর্যন্ত সাধারণ বিলের মতোই কিন্তু এটা থাকে। এছাড়া যদি আমরা দেখি যে পার্লামেন্ট আরও অনেক কিছুরই পরিবর্তন হয়, পার্লামেন্ট আরও অনেক সংবিধান সংশোধন করে থাকে, কিন্তু সেক্ষেত্রে সেই সব সংশোধনের ক্ষেত্রে কিন্তু আমাদের সংবিধান অর্থাৎ 368 সংবিধানের আর্টিকেল 368 বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেনি, সেক্ষেত্রে নীরব ছিল। আমরা যদি দেখি তার উদাহরণস্বরূপ যে আর্টিকেল 2 অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, মানে কোনো নতুন রাজ্য গঠন করার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু সংবিধানে সংশোধন পদ্ধতি নিয়ে কিন্তু 368 সম্পূর্ণ নীরব। এই সমস্ত ক্ষেত্রে যখনই কোনো সংবিধান সংশোধন হয় সেটা কিন্তু 368-এর বাইরে গিয়েই। আবার আমরা আরেকটা দেখতে পারি আর্টিকেল 3 ফাউন্ডেশন অফ আ নিউ স্টেট, অল্টারনেশন অফ বাউন্ডারিজ অফ এক্সিস্টিং স্টেট। আমরা দেখতেই পাই যে প্রতিদিনই আমরা প্রায় আমরা এই খবরগুলো শুনে থাকি। এই কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য হয়েছে। তো এই যে একটা রাজ্য ভেঙে আরেকটা রাজ্য হয়েছে, এক্ষেত্রে তো সংবিধান সংশোধন প্রয়োজন হয়েছে, কিন্তু এই সংবিধান সংশোধনের এই পদ্ধতি কিন্তু আর্টিকেল 368-এ কিছু বলা নেই। এবং সেই সঙ্গে 169 অ্যাবলিশন অর ক্রিয়েশন এসএলসি অর্থাৎ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ, এ বিষয়ে কিন্তু সংবিধানে কী পরিপ্রেক্ষিতে হবে বা কী পদ্ধতি আছে সেক্ষেত্রে কিন্তু 368 সম্পূর্ণভাবে নীরব। এবার আমরা এইটাতে বিস্তারিতভাবে আলোচনা করব, দেখে নেব কী পদ্ধতিতে কোন পদ্ধতিতে বা কী পদ্ধতিতে কী পরিবর্তন হচ্ছে। তো আমরা প্রথমেই যেটা দেখেছিলাম 368-এ বলা হয়েছিল যে 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং প্লাস অ্যাবসলিউট মেজরিটি আন্ডার আর্টিকেল 368। এই পদ্ধতিতে কী করা হচ্ছে, এটাতে একমাত্র ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি উদাহরণস্বরূপ দেওয়া হলো, যা ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি কিন্তু এই পদ্ধতিতে কিন্তু পরিবর্তন বা সংশোধন করা হয়ে থাকে।
আমরা যদি তার পরেরটা দেখি যে টু থার্ড মেজরিটি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং প্লাস কনসেন্ট অফ হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার আন্ডার আর্টিকেল 368, এই যে হাফ অফ দ্য স্টেট লেজিসলেটর, এক্ষেত্রে আমরা কী কী পরিবর্তন করছি? ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার্স, 7 শিডিউল, আর্টিকেল 368, এইগুলো দেখছি। আমরা যদি আগের মেজরিটিটা দেখি, যে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং প্লাস অ্যাবসলিউট মেজরিটি, কিন্তু যদি আমরা পরেরটাই দেখি, এই পরেরটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে এটা আছে, সেই সঙ্গে কী হচ্ছে? কনসেন্ট অফ হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার্স। আমাদের সংবিধানে দু ধরনের ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে দু ধরনের প্রভিশন রয়েছে, একটা হচ্ছে ইউনিটারি প্রভিশন আর একটা হচ্ছে ফেডারেল প্রভিশন। যেহেতু আমাদের সংবিধান খানিকটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে ভিত্তিতে গঠন করা, তো সেক্ষেত্রে যে ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে ম্যাচ করে, সেই ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু বা সেই সমস্ত বিষয়গুলো পরিবর্তনের ক্ষেত্রে বা সংশোধনের ক্ষেত্রে কিন্তু রাজ্যগুলোর মতামত নেওয়া হয়। তুমি যদি একবার দেখো যে প্রেসিডেন্টের ইলেকশানে কারা কারা থাকছে এমএলএ এবং এমপি। এমএলএ অর্থাৎ রাজ্য বিধানসভার সদস্যরা থাকছে। এই কারণেই কিন্তু যখন প্রেসিডেন্টের ইলেকশন পদ্ধতি পরিবর্তন করা হবে, তখন কিন্তু অবশ্যই রাজ্য বিধানসভার অনুমোদনের প্রয়োজন হয়। 7 শিডিউলও তাই, এবং সেই সঙ্গে একই সঙ্গে হচ্ছে আর্টিকেল 368। এই দুটো পদ্ধতির বাইরে গিয়ে আর্টিকেল 368 যেখানে কিছু বলেনি কিন্তু সংবিধান সংশোধন হয়ে থাকে, সেগুলো এখানে একটা লিস্ট করে দেওয়া আছে। প্রথমেই রয়েছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ আ নিউ স্টেট, আর্টিকেল 2, ফরমেশন অফ আ নিউ স্টেট, অল্টারনেশন অফ বাউন্ডারিজ ইটিসি, এটা আর্টিকেল 3-তে বলা হয়েছে। এই পদ্ধতিগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা নেই 368-এ। 2nd শিডিউল, 5th শিডিউল, 6th শিডিউল, সিটিজেনশিপ, ইউনিয়ন টেরিটরি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন পার্লামেন্ট, অ্যাবলিশন অর ক্রিয়েশন, এসএলসি অর্থাৎ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, আর্টিকেল 169। এই কটা কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু মেজরিটির প্রয়োজন হচ্ছে সিম্পল মেজরিটি, এক্ষেত্রে কিন্তু সিম্পল মেজরিটির প্রয়োজন হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস বলা দরকার, যে এই যে যখন এই বিষয়গুলোর যখন সংবিধান সংশোধনের প্রয়োজন আছে এবং এই বিষয়গুলো নিয়ে যখন বিল উত্থাপন হয়, তখন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়ার পরে এই মেজরিটি পদ্ধতিতে পাস হওয়ার পরে কি হয়, যতগুলো রাজ্য আছে তার হাফ যে রাজ্য তার অনুমোদনের প্রয়োজন হয়। এবং সেক্ষেত্রে আমাদের একটা মনে রাখতে হবে, অনেকেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই বিধানসভায় এই সংশোধনী বিলটা যাওয়ার পরে কোন মেজরিটিতে এই বিলটা পাস হয়, তখন কিন্তু এই যে রাজ্য বিধানসভাগুলোতে কিন্তু বিলটা সিম্পল মেজরিটিতে পাস হয়। রাজ্য বিধানসভাগুলোতে কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হয়। এখানে আরও একটা জিনিস বলা আছে যে এই বিলটা, এই সংশোধনী বিল রাজ্য বিধানসভা কতদিন আটকে রাখতে পারবে, সে বিষয়ে কিন্তু সংবিধানে বিস্তারিতভাবে কিছু বলা নেই। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কারোর কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আর এই ভিডিওটা দেখা হয়ে গেলে যদি কারোর মেজরিটি বুঝতে সমস্যা হয়, তোমরা প্লিজ আমাদের আগের ভিডিওটা মেজরিটির উপরই করা হয়েছে, শুধু ওই ভিডিওটা একবার দেখে নিও, ছোট্ট একটা ভিডিও, তাহলে এই ভিডিওটা বুঝতে আরও অনেক সুবিধা হবে। সবাই ভালো থেকো।